বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মানি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ইউনিস সলজের বৈঠক। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল তৈরিতে সমর্থন প্রত্যাশা। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরের সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা উত্তরের জনপদে। ভূ রাজনৈতিক জটিলতার অবসান চান অধিকার কর্মীরা। বেগম জিয়ার হার্ট, কিডনি, লিভারের জটিলতাকে গুরুত্ব দিয়ে চলছে চিকিৎসা। লন্ডনে মেডিকেল বোর্ডে যুক্ত হচ্ছেন আরও 2 বিশেষজ্ঞ ডাক্তার, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এবং ক্যারিবীয় দ্বীপে প্রথম জয়ের রেকর্ড গড়ল নিগার সুলতানা জ্যোতিরা। দ্বিতীয় ওয়ানডেতে জয় 60 রানে। সিরিজ সমতায় সম্ভাবনা টিকে রইল বিশ্বকাপ খেলার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে জার্মানি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় সাইডলাইন বৈঠকে ডক্টর ইউনুসকে এই আশ্বাস দেন ওলাফ শলজ। জুলাই বিপ্লব, বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন চেয়েছেন ডক্টর ইউনুস। WEF এর সভায় আরও বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের বার্ষিক সভা, যেখানে ভূ রাজনৈতিক পরিস্থিতি সামলানো ও জীবনমানের উন্নয়নে প্রবৃদ্ধি বাড়ানোর উপর দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সভায় অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় শলসকে রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। 2 নেতা জুলাই বিপ্লবের কারণ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলাপ করেন বৈঠকে। এ সময় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জার্মানির চ্যান্সেলর। 2 নেতার বৈঠকে উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ সহ রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গ। জার্মান ব্যবসায়ীদের ঢাকায় পাঠানোর আহ্বান জানান অধ্যাপক ইউনুস। এছাড়া রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন কামনা করেন। সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টফ হোয়েকসনের। আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি অনলাইনে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধে ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে আইন প্রণয়নের পরামর্শ দেন। এদিন সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির। এছাড়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুর লিস্তের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ডক্টর ইউনুস। WEF এর এবারের বার্ষিক সভায় বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে উত্তরে 2 কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে বলে প্রত্যাশা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে কিভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে পরিষ্কার দিক নির্দেশনার অপেক্ষায় তারা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুষ্ক মৌসুমের আগেই পানিশূন্য তিস্তাই বলে দেয় পানির প্রশ্নে কতটা আপোষহীন প্রতিবেশী দেশ ভারত। একের পর এক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে প্রত্যাহার করা হচ্ছে তিস্তার পানি, আর বন্যায় পানি ছেড়ে সৃষ্টি করছে মহা দুর্যোগ। এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা সংস্কারে মহাপরিকল্পনা বাস্তবায়নের। এটা আমাদের রংপুরের চোখের কান্নায় পরিণত হয়ে গেছে। রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণ হবে। আমরা জরুরি ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। 2018 সালের সমীক্ষা শেষে চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলেও বেঁকে বসে ভারত। এমনকি তারাই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানায়। ফলে ঝুলে যায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরদিন সোমবার 4 দিনের সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতার প্রত্যাশা, কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন। চীন 3 বছরব্যাপী সমীক্ষা করেছে। চীন কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য খুব তার পজিটিভ।
পরিচর্যা ও সংস্কারের অভাবে প্রতি বছর তিস্তার ভাঙন প্লাবনে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বেগম খালেদা জিয়ার হার্ট, কিডনি ও লিভারের জটিলতাকে প্রাধান্য দিয়ে চলছে চিকিৎসা। লন্ডনে ব্রিফিংয়ে কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডে আরও 2জন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হচ্ছেন বলেও জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন সুস্থ হলেই দেশে ফিরবেন বলে প্রত্যাশার কথা জানান নেতারা। দীর্ঘ 5.5 বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যেসব জটিলতা দেখা দিয়েছে, চিকিৎসকরা তা দ্রুত নিরসনের চেষ্টা করছেন। তবে বেগম জিয়ার হার্ট, কিডনি ও লিভার জটিলতাকে প্রাধান্য দিয়ে চলছে চিকিৎসা, এই কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বেগম জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল। ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। এদিন লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পেয়ে 17 বছর দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেন তিনি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যাবেন। এইরকম নেতৃত্বকে আপনি যেটা বলছেন -2 করা হবে, আমি মনে করি বাংলাদেশের জনগণ এরকম পরিকল্পনা, এরকম ষড়যন্ত্রকে মাটির নিচে কবর ফেলে রাখা হবে। গত 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। দীর্ঘদিন কারাগারে থাকাকালীন বেগম জিয়ার চিকিৎসার নানা ঘাটতি ছিল। বর্তমানে বয়সের কারণে শারীরিক অবস্থা, একই সাথে রোগের ধরন পর্যালোচনা করে নেওয়া হবে চিকিৎসার পরবর্তী পদ্ধতি। আর একই সাথে 3 দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত হচ্ছেন আরও 2 জন নতুন চিকিৎসক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। উত্তরের জনপদে শীতের দাপট, বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা বাড়ায় নাকাল জনজীবন, তাপমাত্রার পারদ প্রতিদিনই কমছে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে যানবাহন। কনকনে বাতাসে ঘরের বাইরে বের হতে পারছেন না অধিকাংশই। তবে যারা জীবিকার প্রয়োজনে বের হয়েছেন তারাও পড়ছেন বিপাকে। ঠান্ডা থেকে বাঁচতে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণ হবার চেষ্টা করেন কেউ কেউ। কমানো হচ্ছে এনবিআর এর ক্ষমতা, শুধু রাজস্ব আদায় করবে সংস্থাটি, আর নীতি কৌশল ঠিক করবে আলাদা কমিশন। এমনটাই চায় এনবিআর সংস্কার কমিটি। তাদের যুক্তি, এতে পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে হয়রানির হাত থেকে মুক্তি পাবেন করদাতা, বাড়বে রাজস্ব আদায়। এটি ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। তবে দীর্ঘমেয়াদে জটিলতা তৈরির শঙ্কাও অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। একই লোক গুলিও করবে আবার নিজেও এফআইআর লিখবে, এটা হবে না। আপনি যদি নিজেই ইমপ্লিমেন্টার হন এবং নিজেই পলিসি মেকার হন, সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আপনার পারফরমেন্স এফেক্টেড হবে। ওই জন্যে আলাদা করা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারি ব্যয়ের সবচেয়ে বড় অংশের যোগান দেয় সংস্থাটি। এজন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক। বর্তমানে এনবিআর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডির অধীন একটি সংস্থা। সংস্থাটি একই সঙ্গে রাজস্ব নীতি প্রণয়ন করে ও রাজস্ব আহরণ করে। আইআরডি সচিবই পালন করেন এনবিআর এর চেয়ারম্যানের দায়িত্ব। এনবিআর সংস্কার কমিটির সুপারিশ হলো, এনবিআর এর কাজ হবে শুধু রাজস্ব আদায়। এনবিআর এর যিনি প্রধান হবেন, এনবিআর ওর কাজ হবে ইমপ্লিমেন্ট করা। ওর কাজ কোনোভাবেই এসআরও জারি করা হবে না, ওর কাজ কোনোভাবেই অর্থ আইন তৈরি করা হবে না, ট্রাইব্যুনাল ওর কাজ থাকবে না। ওইটা আসবে আলাদাভাবে।
ভ্যাট ট্যাক্স শুল্ক সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা থাকবে আলাদা বিভাগ বা কমিশনের হাতে। এর অধীনে অর্থ, বাণিজ্য, শিল্পসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ 15 থেকে 16 সদস্যের একটি স্থায়ী উপদেষ্টা পরিষদ থাকবে। কমিশন বা বিভাগ যত নীতি গ্রহণ করবে তা অবশ্যই ওই কমিটির মাধ্যমে অনুমোদন হতে হবে। পরে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে এনবিআর। স্থায়ীভাবে একটি পরামর্শ কমিটি একবার গেজেট নোটিফিকেশন করে দেওয়া হবে। সে কথার কথা 15 বা 16 জন সদস্য। ওই যে নীতি নির্ধারণ করা হবে, যা কিছু করা হবে, অর্থ আইনে কি যাবে, এটা কি যাবে, সেটা কিন্তু ওই কমিটি সাথে আলোচনা করেই হবে। তাহলে আর স্টেক হোল্ডারের সাথে দূরত্বটা থাকবে না। ব্যবসায়ীরা বলছেন এনবিআর এর এমন বিভাজন দীর্ঘদিন ধরেই চাচ্ছেন তারা। এটা আমরা খুবই পজিটিভলি দেখছি। এটা আরো আগে যদি হতো এটা আরো ভালো হতো। প্রাথমিকভাবে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অর্থনীতিবিদদের। আলাদা হওয়ার ব্যাপারে আমার মনে হয় না বিশেষজ্ঞদের মধ্যে তেমন দ্বিমত আছে। কিভাবে এটা আলাদা করা হবে সেটা নিয়ে কিন্তু প্রচুর দ্বিমত আছে। যদি একটা সম্পূর্ণ সেপারেট একটা পলিসি মেকিং অথরিটি হয়, সেটা যে কমিশন বলেন, অথরিটি বলেন, সেটা একটা ডিটেইলের ব্যাপার, কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে থাকলে ওই জেলাও সেই পদ্ধতিতে পরিণত হবে। এটা ইভেন অর্থ বিভাগের ভিতরে রাখাটাও ঝুঁকিপূর্ণ। গত অক্টোবরে এনবিআর সংস্কারে 5 সদস্যের পরামর্শ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভালো নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোপালগঞ্জের শহীদদের পরিবার। স্বজন হারানোর স্মৃতি বুকে নিয়ে কোনো পরিবার হচ্ছে দারিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত, কোনো পরিবার স্বপ্ন ভাঙার নির্মম সত্য মেনে নিয়ে ঘোরাচ্ছে জীবনের চাকা। আছে সরকারি সহযোগিতা না পাওয়ার ক্ষোভও। HM মানিকের তোলা ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। স্বামী থাকতে তো মনে করেন আমার বাচ্চাদের কত কিছু আনিয়ে দিয়েছে, সবাই দেখে। এখন আমি বাচ্চাদের একটা বিস্কুট কিনে খাবো, সেই টাকাটা আমার কাছে নাই। মায়ের কোলে হাসি মুখে 3 মাসের ফুটফুটে ছোট্ট শিশু। সে জানে না তার বাবা বেঁচে নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার বাবা শহীদ হয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুরের গঙ্গারামপুর গ্রামের ছোট্ট জীর্ণ ঘরে ছিল স্ত্রী সন্তানদের নিয়ে বাবু মোল্লার সুখের সংসার। ঋণের টাকা পরিশোধের আশায় রিকশা চালাতে রাজধানীর ঢাকায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে 3 শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তার স্ত্রী। বাচ্চাদের খাবারও ঠিক মতন জোটে না এখন। অনেকটা অনাহারেই দিন কাটাতে হচ্ছে শিল্পী বেগম ও তার শিশু সন্তানদের। বাজার ঘাটও কথা না, গ্রামের লোকেরা কিছু চাইল্ড ডেল দিছিল, আমার সাহায্য করছিল। ওই চাইল্ড ডেল আছে এখনো, ওইটাই খাইতেছি। আবার এখন আমার রান্না করে খাবো, সেই মানে রান্না করতে তো জালতির দরকার হয়, সেটাও আমার ঘরে নাই। বড় আলেম হবেন এই স্বপ্নে ঢাকার সাইনবোর্ড এলাকার আহসানুল হিকমা মাদ্রাসায় ভর্তি হয় 24 বছর বয়সের মইনুল ইসলাম। কিন্তু পৃথিবীর যাত্রায় মায়ের আগেই সন্তানকে চলে যেতে হবে তা কখনো ভাবতে পারেননি মাহফুজা বেগম। 21 জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়। অশ্রুসিক্ত চোখে আজও সন্তানকে খুঁজে ফেরেন গর্ভধারিণী মা। অনেক ভালো ছিল আমার সন্তানের রাজপুত্র ছিল। আমার সন্তানের মতো সন্তান হয় না পৃথিবীতে, ওরকম সন্তান মনে হয় আর কারো নাই। আমার মনে হয় যেমন চেহারা ছবি ছিলাম তেমন নম্রভদ্র, তেমন আপনার চলাফেরা, মানে আমার ঘরে আসলে মানে আমার ঘর আলো আলো হয়ে যেত। আমার সন্তান যখন ঘরে ঢুকতো মানে থেকে নূরের আলো আমার ঘর ফুটে উঠছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহত পরিবারগুলো সহায়তার দাবি করেন, পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তোর বাইরে হাসপাতালে নিয়েছি, এখন সিটি স্ক্যান করা লাগবে, এরপরে জানা যাবে। রাতে 11টার সময় শুনি মারা গেছে। রতনের যে 2টা ভাই বোন, যে আমার স্বামীর হাতে সমস্যা প্রতিবন্ধী, তার বোনেরও হাতের সমস্যা প্রতিবন্ধী। রতনে আমাদের সংসার অনেক মানে কষ্ট করে চালাইতো। সময় সংবাদে আরো থাকছে, অবৈধ অভিবাসীদের লুকানোরও জায়গা রাখবে না ট্রাম্প প্রশাসন। স্কুল ও গির্জায় হবে অভিযান। রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে মস্কোর উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। পাবনার হাসপাতালগুলোতে গত 4 মাস ধরে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন কুকুরের কামড়ে আহতরা। সরকারি ভ্যাকসিন না পেয়ে বেশি দামে দোকান থেকে কিনতে হচ্ছে তাদের। তবে শিগগিরই চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর আশ্বাস সিভিল সার্জনের। সবুজ মোল্লার রিপোর্ট। হাসপাতালের জলাতঙ্কের সেবা প্রদান কক্ষে রোগীদের ভিড়। কুকুরের কামড়ে আহত হয়ে ভ্যাকসিন নিচ্ছেন তারা।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সম্প্রতি পাবনা জেলায় বেড়েছে কুকুরের কামড়ে আক্রান্তদের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে সেবা নিতে আসছেন রোগীরা। তবে জেলার সরকারি হাসপাতালগুলোতে গত 4 মাস ধরে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। রোগী ও স্বজনরা বলছেন ভ্যাকসিন না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে বেশি দামে ওষুধের দোকান থেকে কিনছেন। এতে বিপাকে পড়েছেন তারা। 2-3টা অফিসে ঘুরছি, তার টিকাটা এখনো পাই নাই। সদরে আসছি, তারা এখন বলতেছে আমরা এটা জানি না। ভ্যাকসিন নিতে আইছিলাম, তা ভ্যাকসিন পেলাম না, নষ্টে টাকা দিয়ে কিনে নিতে হলো। বলতে যে আপনি টিকিটটা ডাক্তার সাথে আলাপ করেন, ঠিক আছে। তবে শিগগিরই চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর আশ্বাস সিভিল সার্জনের। সম্প্রতি দেখা যাচ্ছে যে কুকুরের কামড়ের প্রভাবটা বেড়ে গেছে, যে কারণে আমাদের যে প্রত্যাশিত যে ভ্যাকসিনটা আমরা পাই সেই ভ্যাকসিনের পরিমাণটা কিছুটা কমে গেছে। এই বিষয়টা উল্লেখ করে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা চিঠি প্রেরণ করছি। আমরা আশা করতেছি দ্রুত সময়ে আমরা কুকুরের কামড়ের যে এইটা আছে ভ্যাকসিনটা আছে, ভ্যাকসিনটা আমরা পেয়ে যাবো আশা করছি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে পাবনায় প্রতি মাসে গড়ে 700 থেকে 800 জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োজন হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। রাজশাহী বিভাগে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর নেই বর্জ্য ব্যবস্থাপনার নিজস্ব কোনো প্ল্যান্ট। দিনের পর দিন এসব প্রতিষ্ঠানে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। সাইফুর রহমান রকির রিপোর্ট। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সিরিঞ্জ, সুই, রোগীর ব্যবহৃত ব্যান্ডেজ, তুলা। পশু পাখির মাধ্যমে এসব মেডিকেল বর্জ্য ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকাতেও। রাজশাহী বিভাগে প্রায় 500 সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক রয়েছে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া কোনো প্রতিষ্ঠানের নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা। কোনো প্রতিষ্ঠানে খোলা কক্ষে স্তূপ করে রাখা হয় এসব বর্জ্য। সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা বর্জ্যগুলো ওনারা যখন নিতে আসে তখন আমরা এগুলো তাদের মাধ্যমে দিয়ে দিই। নিজস্বভাবে কোনো ব্যবস্থাপনা নাই, এটা আপনার সরকারিভাবে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে তারা এসে প্রতিদিন বর্জ্য ট্রাকে করে নিয়ে যেয়ে ওরা পয় নিষ্কাশন করে। রাজশাহী মহানগর ও নাটোরে 2020 সাল থেকে হাসপাতালের বর্জ্য সংগ্রহ করে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা। পরে বিভিন্নভাবে বর্জ্য নষ্ট করা হয়। আমাদের এখানে এক কথা জবাব, যেগুলো পোড়ানো সম্ভব সেটা প্রত্যেকটা আমরা পোড়াই ফেলি, সেটাই ইনসিনারেশন করি আর কি। আর প্লাস্টিক টাইপের যে আইটেমগুলো আছে এগুলো আমরা রিসাইকেল করি। আর এটা বাদেও কিছু থাকে, যেমন গজ, ব্যান্ডিজ, তুলা, যেগুলো আপনার ওয়েট মানে আপনার ভিজা, এগুলোকে আমরা না পুড়াতে পারতেছি না আবার রিসাইকেল করতে পারতেছি, সেক্ষেত্রে এটাকে আমরা আবার অটোক্লেভিং করতে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 2 টন বর্জ্য জমা হয়। মর্গের সামনে একটি ট্রান্সফার স্টেশনে প্রতিদিন এই বর্জ্যগুলো জমা করা হয়। অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার কারণে অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও পড়ে থাকে মেডিকেল বর্জ্য। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। এটা যদি একটু দূরে হতো তাহলে মনে হয় এখান থেকে যেটা রোগ জীবাণুটা ছড়াচ্ছে এটা ছড়াতো না। কাবার গাড়িতে আমরা 8 টন 9 টন ময়লার নামে আমরা পৌরসভার আন্ডারে নির্ধারিত জায়গাতে আমরা গোপনে ফেলে। এদিকে সিরাজগঞ্জের হাসপাতালগুলোর বর্জ্য ব্যবস্থাপনারও বেহাল দশা। জেনারেল হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার পাশাপাশি পড়ে আছে বিভিন্ন মেডিকেল বর্জ্য। তবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য একটি এনজিওর সঙ্গে আলোচনা চলছে বলে জানান সিভিল সার্জন। সিরাজগঞ্জ জেলায় বাংলাদেশের মধ্যে প্রথম এই বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর একটা প্রকল্প চালু হতে যাচ্ছে, যেখানে আমাদেরকে সহযোগিতা করবে স্বপ্ন এনজিও। বেসরকারি ক্লিনিকগুলো আছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, তাদের কাছ থেকে এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের কাছ থেকে এই বর্জ্যগুলি আনা হবে। রাজশাহী বিভাগের 8 জেলায় সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে প্রতিদিন প্রায় 12 টন মেডিকেল বর্জ্য জমা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রকাশ্যে চলছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, এমনকি কৃষি জমি থেকে মাটি কেটে তৈরি করা হচ্ছে ডোবা। চাঁপাইনবাবগঞ্জে সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা ও মহানন্দা নদী তীরে 8টি স্থানে ক্ষতির মুখে বাঁধ। প্রভাবশালীদের দাপটে অসহায় এলাকাবাসী। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিল নির্বাক উপজেলা ও জেলা প্রশাসন। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত। বাঁধের কাছেই নদী থেকে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। পাশেই বাঁধের অপর পাশে কৃষি জমি থেকে এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে মাটি। এসব মাটি ট্রাকে করে পরিবহন করা হচ্ছে অন্যত্র।
ভাঙন রোধে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীর তীরে 8টি স্থানে বাঁধ নির্মাণ করা হয়। এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালীর কয়েকটি চক্র প্রকাশ্যে বাঁধগুলোর পাশ থেকে বালু ও মাটি কাটছে। এতে একদিকে কৃষি জমি ডোবায় পরিণত হচ্ছে, অন্যদিকে ঝুঁকিতে পড়েছে বাঁধ। শিগগিরই পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে আবারও নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। মাটিগুলা কাটার পরে তো আমাদের ভূমি নষ্ট হচ্ছে, আপনার ফসলি জমি নষ্ট হচ্ছে। এসব ভাবে মাটি কাটলে বাঁধের আশেপাশে নিয়ে এইগুলো বাড়িগুলো করে এসছে, চর থেকে আসছে, এদেরও বাড়ি ঘর হুমকির মধ্যে পড়ে গেছে। নদী যখন এগিয়ে যাবে তখন মনে করেন যে এলাকাটা বিলীন হয়ে যাবে। সরকার লোক আসছে, আইসা 10 টাকা খাচ্ছে, খায় আবার ফিরে যাচ্ছে, আবার রাতে রাতে কেটে নিয়ে চলে যাচ্ছে। অবৈধভাবে নদী থেকে বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায় সারা আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা ও জেলা প্রশাসনের দায়িত্বশীলরা। অনুমোদন ছাড়া কোনো বালু উত্তোলন আমরা এলাও করব না এবং এতে যা করার আমরা সেই ব্যবস্থাটাই গ্রহণ করব। পুলিশের দেয়া তথ্য মতে সদর ও শিবগঞ্জ উপজেলায় বালু ও মাটি কাটা নিয়ে একাধিক দল তৈরি হয়েছে। 2023 সালে 23 এপ্রিল সদর উপজেলার জনতার হাট এলাকায় মাটি কাটা দ্বন্দ্বে 2 গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ অভিবাসীদের ধরতে দীর্ঘদিনের নীতি ভেঙে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জায় অভিযান চালাবে পুলিশ। শিগগিরই এতে সম্মতি দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেনের যুদ্ধ বন্ধেও পুতিনকে ফোন করবেন ট্রাম্প। এতে রাজি না হলে মস্কোর উপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে চলা মস্কো কিয়েভ সংঘাত শেষ করায় ট্রাম্প প্রশাসনের নতুন নীতি বলে বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। প্রেসিডেন্ট পদের ক্ষমতা গ্রহণের পরে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপ দেখছে বিশ্ব। এবার অবৈধ অভিবাসীদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযান চালাতে শিগগিরই সম্মতি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হাফম্যান। বলেন, গ্রেফতার এড়াতে অপরাধীরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে লুকাতে পারবেন না। বাইডেনের চেয়ে বর্তমান প্রেসিডেন্টের শাসনামল কিভাবে ভিন্ন হতে চলেছে তাই এখন দেখা যাবে। এর আগে 2011 সালে সংবেদনশীল এলাকা থেকে অভিবাসীদের গ্রেফতারে বিরত থাকার একটি নীতি নির্ধারণ করে অভিবাসন এবং শুল্ক বিভাগ। একই ধারা অব্যাহত রাখে বাইডেন প্রশাসনও। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় দিনে আলোচনায় ছিল রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রসঙ্গ। এ নিয়ে পুতিনকে ফোন করবেন ট্রাম্প। মঙ্গলবার বিবিসি টুডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে পেন্টাগনের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকি বলেন, পুতিন যদি যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দেন তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জ্বালানি শক্তি ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র তখন ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে। আর বৈশ্বিক তেলের বাজারে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে তেলের দাম কমে যাবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে। এদিকে মঙ্গলবার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনে কোয়াড সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্ক রুবিও। মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা হুমকি মোকাবিলায় এদিন অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের প্রতিনিধির সঙ্গে দেখা করেন তিনি। মৌসুমী সাথী, সুমন। রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ সকাল থেকেই মালয়েশিয়ায় 2024-এ 31 তারিখে কলিং ভিসায় যেই ভিসা প্রার্থীরা যেতে পারেননি তারা কিন্তু কারওয়ান বাজারে অবরোধ করে রেখেছেন এবং কারওয়ান বাজার কিন্তু রাজধানীর অন্যতম একটি ব্যস্ত সড়ক এবং এই সড়কটি তারা অবরোধ করে রেখেছেন সকাল থেকে এবং তারা তাদের দাবি জানাচ্ছেন যে তাদের ভিসার এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং এজন্য তারা কিন্তু এফডিসি ও পান্থপথমুখী সড়ক অবরোধ করে রেখেছেন এবং আমরা কিছু আন্দোলনরত কর্মীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং এদের মধ্যে থেকে এক একজন কিন্তু 4 থেকে 6 লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেনি এবং এক একজন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে নানানভাবে এই তাদের
ভিসার টাকা তারা জোগাড় করেছেন এবং অনেকেই প্রায় সর্বস্ব হারাতে বসেছেন এবং অনেকেই তাদের নির্ধারিত গন্তব্যে যে কাজে যোগদান করতে পারেননি। এরই উদ্দেশ্যে কিন্তু তারা আজ সকাল থেকে কারওয়ান বাজার একদম মোড়ে, যেটি বলা চলে, যে অবস্থান গ্রহণ করেছেন এবং তারা জানিয়ে দিচ্ছেন যে তারা 3 দফা দাবি জানিয়ে দিয়েছেন যে 31 মে যারা যেতে পারেনি সবাইকে কিন্তু যেতে দিতে হবে এবং যাদের ভিসা হয়ে গিয়েছে তাদের কিন্তু সকলকে সমান অধিকার দিতে হবে। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে তারা কিন্তু কারওয়ান বাজারে একদম মোড়ে অবস্থান করেছে এবং তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ওয়ানডে সিরিজের খবর। ক্যারিবীয় দ্বীপে প্রথম জয়ের রেকর্ড গড়ল নিগার সুলতানা জ্যোতির দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে উইন্ডোজ নারীদের 60 রানে হারিয়ে সিরিজ তো টিকেই রইল, সম্ভাবনা জিয়ে থাকলো সরাসরি বিশ্বকাপ খেলার। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক জ্যোতির 68 রান বাদে দ্বিতীয় সর্বোচ্চ 23 রান সুবহানা মুস্তারির ব্যাটে। তাতে 49 ওভারের আগে 184-তে অল আউট সফররতরা। এই অল্প পুঁজি নিয়েও জয়ের কারণ টাইগার্স বোলিং লাইন আপ। নাহিদা, মারুফা, রাবেয়া, ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 15 ওভার বাকি রেখে মাত্র 124 রানে গুটিয়ে যায় হেলি ম্যাথিউসের দল। এই জয়ে 21 ম্যাচে 23 পয়েন্ট বাংলাদেশের নামের পাশে। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচ জিতলেই বাছাই পর্ব এড়িয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবেন জ্যোতিরা। হারলেও অবশ্য সুযোগ আছে, সেক্ষেত্রে খেলতে হবে 6 দলের বাছাই পর্ব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মানি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ইউনুস সলজের বৈঠক। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল তৈরিতে সমর্থন প্রত্যাশা। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে সম্পর্কের নয়া মেরুকরণের ইঙ্গিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা উত্তরের জনপদে। ভূ রাজনৈতিক জটিলতার অবসান চান অধিকার কর্মীরা। এবং বেগম জিয়ার হার্ট, কিডনি, লিভারের জটিলতাকে গুরুত্ব দিয়ে চলছে চিকিৎসা। লন্ডনে মেডিকেল বোর্ডে যুক্ত হচ্ছেন আরও 2 বিশেষজ্ঞ ডাক্তার, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এই ছিল সময়ের সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।